কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে বরানগরের একটি ঘটনা আপনারা শুনতে চলেছেন, যে ঘটনাটা অনুরাধা নামের একটি মেয়ের সাথে ঘটেছে। মজার ব্যাপার হচ্ছে, এই বাড়িটাতে আমি নিজেও গেছি। আমি যখন গেছিলাম রাত তখন 1টা বা 1:30 বাজে, এবং সেখানে গিয়ে আমার নিজেরও বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেছে। এই বাড়িতে এই মেয়েটির সাথে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে আপনারা ভেতর থেকে কেঁপে উঠবেন। আজকের এই এপিসোড, আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প অথবা তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustov Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অনু, কেমন আছো? খুব ভালো আছি কৌস্তবদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে, তোমার বাড়িতে বেশ কিছুদিন আগে আমি গেছিলাম। হ্যাঁ, 2025-এ গেছিলাম ব্রাদার। অ্যান্ড যখন আমি তোমার বাড়িতে গেছি, তোমার বাড়ির মধ্যে অদ্ভুত কিছু প্রেজেন্স আমি ফিল করতে পেরেছি। বাড়ির ভেতরে একটা কুয়োও রয়েছে তোমার, এবং সব থেকে প্যাথেটিক লেগেছে তুমি, আমি, আমার কিছু টিম মেম্বার এবং তোমার মা বাবাও ছিল, তুমিও ছিল, তোমার ভাইও ছিল। তোমার বাড়ির আশেপাশ দিয়ে বা তোমাদের বাড়ির ওপরের যে পোর্শনটা রয়েছে ওখান থেকে রাত 2:30-3টে বাজে তখন নূপুরের একটা আওয়াজ আসছিল। হ্যাঁ, মানে অদ্ভুত অ্যাক্টিভিটি। বাড়ির পরিস্থিতি কেমন এখন? বাড়ির পরিস্থিতি এখন ভালো আছে আগের থেকে। মানে আগে তো খুবই খারাপ ছিল, সবই তো জানো তুমি। মানে আমি যাওয়ার পরে বা বেশ কিছু জিনিসপত্র আমি তো করেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, তো সেই সবের পরে এখন কেমন আছে সেটাই জানার উদ্দেশ্য। সবের পরে এখন ভালো আছে। মানে আমার সব থেকে যে জিনিসটা ভয় লাগতো, যে আমার নিজের ঘুম, আমি ঘুমটাকে মানে আমার কাছে পুরো একটা স্বপ্ন, মানে ভিক্ষা চাইতাম যে আমাকে একটু ঘুমাতে দাও। সেই থেকে আমি এখন একটু বেটার আছি। ওকে, তোমার বাড়িতে তো এখনো ক্লিয়ারেন্সের কাজ সম্পন্ন হয়নি, বাট স্টিল অনেকগুলো কেসের মধ্যে তোমার কেসটা আমার খুব ইউনিক লেগেছে, বা তোমার কেসটা খুবই হরিফাইং লেগেছে আমার। তার জন্য আমি তোমার সাথে আজকের এই রেকর্ডিংটা করছি। খুব সাডেনলি আমাদের আজকের এই রেকর্ডিং এর প্ল্যান। তুমি কি ঘটেছিল শুরু থেকে শুরু করো। ইনিশিয়েশনটা আমি জানি যে 2019 থেকে ঘটেছিল, হ্যাঁ, তোমার কলেজ লাইফ থেকে। হ্যাঁ, কি ঘটেছিল একদম ডিটেলসে জানাও। 2019-এর কথা যদি বলি, আমি 2019-এ আমি তখন কলেজে পড়ি, মানে ফার্স্ট ইয়ার সবে ঢুকেছি, মানে একদম নতুন। তো 2019-এর ঠিক জুন জুলাইয়ের দিকটাতে আমার বাবার আর মায়ের মধ্যে সম্পর্ক খুব বাজে হয়ে যায়, খুবই বাজে, মানে একদমই বাজে। লোকে তো খুবই বাজে কথা বলতো যে এরকম ভাবে এত একটা ভালো সম্পর্ক আছে, এরকম কিভাবে সম্ভব। খুব ঝামেলা হতো, ইভেন মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ারও এরকম হয়েছে, মা বাড়ি থেকে বেরিয়ে যাবে, বাবা চলে যাবে, বাবাকে আমি হারিয়ে ফেলতাম। মানে বাবা আমাদেরকে দেখতেই পারতো না, আমাকে, ভাইকে। আমার নিজের বাবাকেই আমি চিনতে পারতাম না। এমনও আমার বাবা আজ পর্যন্ত আমার গায়ে কোনোদিনও হাত দেয়নি, কিন্তু 2019-এ তখন আমার অলরেডি এক্সাম চলছিল কলেজে, ফার্স্ট সেম, আমার বাবা আমাকে শুয়ে শুয়ে লাথি পর্যন্ত মেরেছিল। এত পরিস্থিতি বাজে গেছিল। আর তখন আমি কিপ্যাড ফোন ইউজ করতাম, তো সেরকম কিছু প্রুফও আমার কাছে ছিল না যে আমি দেখাবো বা কিছু। কাকার ফোনে ইউজ করতাম, কাকার ফোনে সব নোটস, হোয়াটসঅ্যাপে যা যা কলেজ থেকে দিত সেখান থেকে আমি সবকিছু করতাম। তো একদিন আমি কলেজ থেকে আসি, ঠিক আছে, তো হ্যাঁ, তখন জুন জুলাই এরকম ঝামেলা চলছে বাবা মায়ের মধ্যে, খুব ঝামেলা। বাড়ির লোককে বোঝাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না, সেম জিনিস
আবার হচ্ছে রিপিটেড। তো একদিন কলেজ থেকে আমি ফিরে আসি, তো আমার মা বলে যে এখন অনেকটা রোদ হয়েছে, বিছানার একটু লেপ বালিশ এগুলো একটু ছাদে দিয়ে আয়। তা আমি বললাম ঠিক আছে। আমি ছাদে যখন ওই ঘরটর গোছাচ্ছিল, তো আমার মা যেখানে শোয় মানে ঘুমাতো আর কি, ঠিক ওই জায়গা তুমি বিশ্বাস করবে না কৌস্তব দা, একটা হাতের সাইজের কালো একটা পুতুল। হয়তো আজকালকার দিনে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার নিজের চোখে দেখা, আমি নিজে ফিল করেছি, আমার আমার সামনে ছিল একটা আমার হাতের সাইজের, মানে 5 আঙ্গুলের থেকে একটু বড় হবে এরকম সাইজের একটা কালো পুতুল। আমার মায়ের একটু পায়ে তো প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে আমার মায়ের ওই পুতুলটা দুটো পা এরকম ব্যাকা টাইপের ছিল। আচ্ছা আচ্ছা। তো আমরাই আর মা তখন ভাবি যে এইসব জিনিস তো মানে আমি টিভিতে দেখেছি, সিরিয়ালে দেখেছি এরকম ব্ল্যাক ম্যাজিক করে, কালা জাদু করে, আমাদের ঘরে এগুলো কি করছে। ওই জিনিসটা দেখলাম। তারপরে যখন আরো মানে জাজিমটা যখন তুললাম বিছানা থেকে, দেখছি একটা রেড কালারের মধ্যে সর্ষে, মাথার চুল, কিছু কাপড়ের টুকরো আর কিছু ওই ফুল টুল এরকম বাঁধা, পুরো মিডিলে ছিল, আর অনেকটা বড়, ছোট কিন্তু পুটুলি টাইপের না, অনেক বড় ছিল, আমরা কোনোদিনও বুঝতেই পারিনি। ওকে ওকে ওকে। এই জিনিসটা ঘর থেকে পাওয়া গেছে। ইভেন আরো অনেক কিছু ঘর থেকে যেমন টুকটাক হচ্ছে চুল, ফুল, তারপরে এরকম ভাবে কাপড়ে মুড়িয়ে দেওয়া, কালো কাপড়ে মুড়িয়ে দেওয়া সর্ষে, ঘর ঝাড় দিতে গিয়ে এরকমও পাওয়া গেছে। আচ্ছা। তো সেই পুতুলের কথাটাই আমি তোমাকে বলি। তখন আমার মাকে আমি বলি যে এই জিনিসটা তো খুব খারাপ, আর আমি ফটো তুলতে পারবো না, আমার কাছে ফোন ছিল না, বাবার কাছে ছিল, কিন্তু বাবা আমাদের থেকে পুরোটাই আলাদা হয়ে যাচ্ছিল। তো আমার জেঠিমাকে আমি বলি, তো জেঠিমাকে এই জিনিসটা দেখানো হয়, জানি না কে করেছে না করেছে। তো জেঠিমা বলে যে এই যে পুতুলটা আছে, এই পুতুলটার মধ্যে মাকে বলে টয়লেট করতে। আচ্ছা। যেটা আমি এখন বুঝতে পারি যে কতটা ভুল জিনিস হয়েছে। মাকে বলে যে ওটার মধ্যে তুমি টয়লেট করো, করে ওটাকে ডাস্টবিনে ফেলে দাও। খুবই ভুল হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, আমার মা তাই করে। আসলে তো আমরা জানতাম না যে ওটা কি, হঠাৎ করে এটা জানতাম যে কিছু হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু তারপরে এটা কি হয়েছে সেটা আমরা জানতাম। তো আমার মা টয়লেট করে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। ঠিক আছে, তারপরে আমার বাবার মায়ের মধ্যে সম্পর্কটা আবার যেন কোথাও একটা ঠিকঠাক হয়ে যায়, মানে ওই জিনিসগুলো ঘর থেকে বেরোনোর পরে। আচ্ছা। তো তখন মায়ের পায়ের ব্যাপারটা ঠিক হয়েছিল না? পায়ের না, মায়ের পায়ে ঠিক হয়নি, মায়ের পা এখনো সেমই আছে, যেরকম পুতুলটা ব্যাকা টাইপের ছিল, দুটো পা বাঁকা, আমার মায়ের যেরকম মানে হাড়ের যে প্রবলেম ছিল সেম ওই পুতুলটা ওরকমই, আর মাথা তো একদম বড়, হাত ফাত বাঁকা এরকমই ছিল। আচ্ছা। তো আমরা ডিসিশন নিই যে আমরা তো নিচে থাকতাম আগে, তো নিচে এত প্রবলেম হচ্ছে, তো সেজন্য আমরা 3 তলায় শিফট করে যাবো। ঠিক আছে, এবার আমরা 3 তলায় শিফট করবো, এরকম সবকিছু প্ল্যানিং হয়ে যায়। প্ল্যানিং যখন আমরা 3 তলায় ওপরে মানে সব কাজটা যখন হচ্ছে, তখন আমাদের মধ্যে অনেক বাধা সৃষ্টি হচ্ছে। কখনো ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম হচ্ছে, তারপরে কারোর শরীর খারাপ হচ্ছে, মানে অনেক প্রবলেম হচ্ছে। তারপরও আমরা ওপরে শুধুমাত্র এসেছি নিচে থেকে বাঁচার জন্য। ওপরে এসে তো তোমাকে তো আমি কি বলবো, ওপরে এসে তো আরো মানে তুমি যদি শোনো মানে ভাববে যে সব কি ঘটেছে আমাদের সাথে। উপরে আমরা এসেছি 2022-এ লাস্টের দিকে, ডিসেম্বরে। তো উপরে আসার পর আমাদের 2022 ঠিকঠাক ছিল, ডিসেম্বর ঠিক ছিল। 2023-এ আমার দিদির বিয়ে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি। ও যখন অষ্টমঙ্গলায় বাড়ি চলে যায়, মানে অষ্টমঙ্গলায় এসে এখান থেকে ও বাইরে চলে যায়, ঠিক আছে। তো অষ্টমঙ্গলায় ফেব্রুয়ারি ঠিক তখন থেকে মানে মার্চ একটু প্রবলেম হচ্ছিল ঘরে, কারণ আমরা যখন ওপরে ছিলাম তো আমাদের খুব হাসি খুশি একটা ব্যাপার ছিল, মানে খুব ভালোভাবে আমরা থাকতাম, মানে একটা থাকে না যে বাড়িতে সবাই গল্প করতে আসে, কি রে কেমন আছিস, কি করছিস, একটা আনন্দ ওরকম ছিল। কিন্তু তারপর থেকে মানে ওই ঠিক টাইম ধরো না জুন জুলাই ওই রকম সেম টাইমটা, তখন আমি মাস্টার্স করব, আমার ওই সেম মাস্টার্স এর আমার ফার্স্ট এক্সাম। তো জুন জুলাইয়ের দিক থেকে ওরকম আমার মানে মনে হতো যে আমার না, আমাকে একটা অদ্ভুত একটা ফিল হতো,
যে কেউ যেন আমার পেছনে ঘুরছে, কেউ যেন আমাকে ফিল করছে যে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তারপরে কোনো কিছু তো মন লাগতো না। হঠাৎ মায়ের একবার শরীর খারাপ হলে ওই মাসেই, মায়ের যদি এই মাসে শরীর খারাপ হয়, সেম মাসে ভাইয়ের শরীর খারাপ, এক মাসে দুজনের শরীর খারাপ হয়। আচ্ছা একবার মায়ের শরীর খারাপ ঠিক হচ্ছে, একবার ভাইয়ের হচ্ছে, একবার ভাইয়ের হচ্ছে, একবার মায়ের হচ্ছে, এরকম ভাবে কন্টিনিউ, মানে 23-এ স্টার্ট হয়ে গেল। হুম। 23-এ জুলাইতে আমার পরীক্ষা। জুন মাসের আমি ঘটনা তোমাকে বলি। পড়তে বসেছি আমি রাতের বেলায়। হুম। আমার হঠাৎ এমন একটা ফিল হলো যে কেউ আমার কানের সামনে আমার নাম ধরে ডাকলো। আচ্ছা তো সেই মুহূর্তে, মানে তখন কটা বাজে, রাতে 2:30 এরকম 3টে হবে। তখন পরীক্ষা সামনে, এত কিছু মাথায় আমি রাখিনি। তো সেভাবে আমি মানে জাস্ট লাইটটা অফ করে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। নেক্সট ডে, পরের দিনকে আমার সারা শরীর পুরো ব্যথা, আচ্ছা জ্বর এসেছিল, আমি উঠতেই পারছিলাম না, মানে প্রচন্ড উইক হয়ে গেছিল শরীর। তারপরে বাড়িতে তো মায়েরও হঠাৎ শরীর খারাপ, ভাইয়েরও শরীর খারাপ, বাবা তো কাজের সূত্রে বাইরে থাকে। হুম। তো তারপরে আস্তে আস্তে আমার না রাত্রে বেলায় করে ঘুমটা ঠিক হতো না, ঠিক আছে। মানে আমি ধরো পড়াশোনা কমপ্লিট করে ঘুমাতে যেতাম, এটা ধরো 11টাই হোক 12টাই হোক, 2:30 ঠিক বাজতো আমার ঘুম অটোমেটিক ভেঙে যেত। আচ্ছা মানে ধরো আমি ঘুমাতে চাইছি, মানে ঘুম আমার চোখে, কিন্তু আমি ঘুমাতে পারছি না, মানে চোখ খুলতেই, মানে চোখ খুলে যাচ্ছে অথচ আমি ঘুমাতে পারছি না, চোখ বন্ধ করতে পারছি না। মানে আমি চাইছি আমি ঘুমাবো, কিন্তু আমি ঘুমাতে পারছি না। আমার খালি মনে হতো যে আমার আশেপাশে কেউ ঘুরছে, কেউ ঘুরছে। আর যদি আমি ঘুমাতাম, বিশ্বাস করো কৌস্তব, আমি যদি ঘুমাতাম না, আমার ওইটা মানুষের ভয় লেগে যেত যে আমি আমি ঘুমাতেই চাই না, এমন এমন বাজে বাজে আমি স্বপ্ন দেখতাম। কি স্বপ্ন দেখতে? কোথাও নয়, ঘরের মধ্যেই স্বপ্ন দেখতাম। কি স্বপ্ন দেখতে? আমি একদিন স্বপ্নতেই আমার ফোবিয়া হয়ে গেছিল। আমি একদিন ঘুমাচ্ছিলাম, আমি স্বপ্ন দেখছি যে আমার চুল ধরে কেউ টানছে। হুম হুম আমার তো অনেক বড় চুল ছিল, আমার চুল ধরে খুব টানছে। তারপরে আবার হঠাৎ করে ওরকম একটা ঘটনার স্বপ্ন দেখার পর আমি জেগে বসে পড়ি। আবার আবার আমি ঘুমাই, ঘুমানোর পর আমার মনে হয় আবার আমাকে কেউ বডিতে টাচ করছে। সেক্সুয়াল ছিল টাচটা? না, এরকম জাস্ট হালকা গায়ে এরকম টাচ করছে, আচ্ছা ঠিক আছে। ওই আতঙ্কে আবার চোখ খুলে ফেলি, আবার আমি ঘুমানোর চেষ্টা করি। আমার মনে হয় যে আমার দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, আমার দিকেই তাকিয়ে আছে। ওকে এই করে করে ভোর 5টা 5:30 বাজতো, সূর্য উঠতো, তারপরে আমি ঘুমাতে যেতাম। এরকম ভাবে কন্টিনিউ আমার সাথে প্রায় 1.5 বছর ঘটেছে। মানে আমি ঘুমাতে ভয় পেতাম। এমনও স্বপ্ন দেখেছি আমি ঘুমাচ্ছি ছাদে, স্বপ্ন দেখছি আমি ছাদে, আমাকে আমার মাথাটা ট্যাঙ্কির জলের মধ্যে 10 বার এরকম মানে ঢোকালো আর বার করলো, ঢোকালো আর বার করলো। আচ্ছা আচ্ছা আমি ভয়তে আবার নিচে আমার ঘরে নেমে এসেছিলাম, জানলা দিয়ে আমার হাত থেকে টেনে চেপে ধরেছে। আমি কিন্তু স্বপ্ন দেখছি, ঘুমাইনি, কিন্তু আমি একদম বুঝতে পারছি, ফিল করতে পারছি এই জিনিসগুলো। আর ঠিক সেই টাইমে যখন চোখটা খুলবো তখন দেখবো 2:30 বাজে। সেম টাইমে ঘুম ভাঙতো? হ্যাঁ, এভরিডে 1.5 বছর সেম হয়েছে আমার সাথে। স্বপ্ন দেখতাম, 2:30টার সময় ঘুম ভেঙে যেত। আর ঘুমাতাম না, 5:30টার সময় যখন সূর্য উঠতো তখন আমি ঘুমাতাম। আমি ভেবেছিলাম হয়তো বেশি মানে পরীক্ষার জন্য এত বেশি চাপ নিচ্ছি, হয়তো এরকম কিছু প্রবলেম হচ্ছে। তারপরে তোমার পডকাস্ট দেখতাম। তো একদিন কি করলাম যে না, আমি আমার ঘরে শোবো না, আমি কাকিমার ঘরে শোবো। মানে আমার বোনদের ঘরে। তো বোনদেরকে বললাম যে চল একসাথেই ঘুমাই। তো সেখানে শুয়েও আমার সাথে সেম জিনিস ঘটেছে। আচ্ছা আমি বোন, আমার ভাই, তারপরে সবাই মিলে এরকম নিচে বসে এরকম মুভি দেখছিলাম। এবার আমি তো ঘুমিয়ে পড়েছিলাম যে আমি পাচ্ছি না, খুব টায়ার্ড লাগছে, ঘুমাই। তো আমি যখন ঘুমাচ্ছিলাম, মানে আমাকে মনে হচ্ছে যে কেউ আমার গলাটাকে টিপে ধরেছে ঘুমের মধ্যে। আমার পুরো বডি একদম শক্ত কাঠ হয়ে গেছে, না আমি হাত নড়াতে পারি, না আমি কিছু বলতে পারি সেই টাইমটাতে। আর এই ঠিক টাইম রাত্রি 2:30 থেকে 3টে, 3টেও বাজতো না, 2:30 পুরো পাক্কা। আমি অনেকবার ঘুরে পুরো পাক্কা 2:30।
ওই টাইমে আমার ঘুম ভেঙে যেত। আর সেদিন আমি বোনদের পাশে এরকম আমি হাত দিয়ে খুঁজছিলাম যে বোনরা কোথায়, আমি ওদেরকে একটু টাচ করো, আমি পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছিলাম জানো? আমি নিজেকে নিজে গলা কাটছি বসে বসে। নিজেকে নিজের গলা কাটছো? হ্যাঁ, আর হাসছি। আমি সেই টাইমে চোখ খুলতে পারছিলাম না, আমি এত ভয় পেয়ে গেছিলাম। আমি বোনদেরকে খুঁজে, আমি বোনরা জিজ্ঞেস করে কি হয়েছে তোর, কি হয়েছে, তুই এরকম কেন করছিস? তারপরে 5:30 6টার সময় ঘুমিয়েছি। তারপর কি হলো? শুধুমাত্র যে আমার সাথেই হয়েছে সেটা নয়, আমার মায়ের সাথেও হয়েছে, ভাইয়ের সাথেও হয়েছে, সেম জিনিস। আমি তো ঘুমাতামই না, আড়াইটে যখন বাজতো ওরকম চোখ খুলে যেত, আমি কি করতাম, ওই ঠাকুরের মন্ত্র চালিয়ে দিতাম। আমার ফোনে চার্জ শেষ হয়ে তো, কিন্তু আমার ঘুমই আসতো না, এরকম পরিস্থিতি হয়ে গেছিল। ঘুমাতে যেতাম, মনে হতো ওপর থেকে কেউ একটা যদি লোহার যদি রড থাকে, খুব জোরে ঝড় না বইলে তো তোমার ওটা তো হবে না, নড়বেও না, কিন্তু আমাদের ছাদে কন্টিনিউ ওটা সাউন্ড হয়, মনে হয় কি পা দিয়ে এরকম কেউ ধাক্কা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওরকম। তারপরে দরজা এরকম ভাবে যদি বন্ধ হয় আর খোলে যে সাউন্ডটা হয়, ওরকম ভাবে সাউন্ড হতো বাইরে। আরো ভয় পেতাম, আমি এতটাই ভয় পেতাম ঘুমাতে, মাকে পাশে টাচ করে ঘুমাতাম, তাও যেন আমার ভেতরে আতঙ্ক লাগতো। দিনের বেলাতেও সেম, শুধু রাতে নয়, দিনের বেলাতেও সেম। আমি ভেবেছিলাম হয়তো দিনের বেলায় হয় না, দিনের বেলাতেও সেম হয়েছে আমার সাথে। পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়েছি, আমি স্বপ্ন দেখছি, আমি নিজের মাথার চুল কাটছি, কেটে ওগুলো খাচ্ছি, আমার মাথার পেছনে কেউ রড দিয়ে বাড়ি মারছে, আবার আমি নিজেকে নিজেই মারছি, ছুরি মারছি, এরকম আমি স্বপ্ন দেখছি। আমাকে একটা কথা বলো, তোমার সাইকোলজিতে মাস্টার্স, ঠিক আছে, হুম। সাইকোলজিক্যাল এটা কোনো ইস্যু নয়, এটা কিভাবে বুঝলে? এটা সাইকোলজি কোনো ইস্যু নয়, কারণ সাইকোলজি হলে কি হবে, তুমি ফিল করতে পারবে না, কিন্তু এগুলো তুমি ফিল করছো, তোমার সাথে হচ্ছে, তুমি বুঝতে পারছো এগুলো, আচ্ছা। কিন্তু তুমি কাউকে বোঝাতে পারছো না যে তোমার সাথে এগুলো ঘটছে। তো সেক্ষেত্রে দিনের বেলা তো আমার সাথে সেম হতো। ইভেন আমি আমার ভাইয়ের কথাটা বলি, আমি তো রাতে ঘুমাইনি, ধরো 2:30 3টে বাজে জেগে আছি, ফোনে এরকম ঠাকুরের গান শুনছি, মা পাশে শুয়ে আছে, আমার ভাই আবার ফিল করে বা চোখেও দেখতে পায়, বুঝেছো? কি তো দেখেছো আমার তোমার ভাই? হ্যাঁ বলছি, আমার ভাই তখন কটা বাজে, 2:45 বাজে, কোন সাল? 2023-এর কথা বলছে, 23 কি 24-এর এরকম মাঝামাঝি হবে আর কি। 24-এ তো খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, সেখানে আসছি আমরা, হ্যাঁ। 23-এর লাস্টের দিকটাতে আর কি। ভাই তখন শরীর খারাপটা হয়নি, তখন হচ্ছে ভাই এরকম শুয়ে আছে, ও সচরাচর খুব একটা ভয় পায় না। আর ও দেখতে পায় চোখে, ওর মধ্যে এই জিনিসটা আছে। ও শুয়ে আছে, ও দেখছে যে ওর মাথার ওখানে কেউ একজন বসে আছে। আচ্ছা। আমার লিটারলি এখন ভয় লাগছে প্রচন্ড বলতে, তাও আমি বলছি, ওর মাথার ওপরে বসে আছে এরকম একটা লম্বা কালো একটা আত্মা টাইপের, অবয়ব টাইপের। হ্যাঁ রকমই বলতে পারো। ও বসে আছে মাথার ওখানে, আমার ভাই শুয়ে আছে, আমার ভাই যে চোখটা খুলে ওকে দেখেছে। আর মাথার ওখানে কেউ বসলে এটা বোঝা যায় না যে এরকম কেউ একজন বসে আছে, ওরকম ফিল হয়েছে। ও উঠেই না একটা লাথি মেরেছে। কাকে? ওই জিনিসটাকে? হ্যাঁ, লাথি মেরে ও ঠাকুরের নাম করতে করতে গিয়ে টয়লেট করেছে, টয়লেট করে এসে দেখছে ঘরে কেউ নেই। আচ্ছা আচ্ছা। এরকম একবার ঘটেছে। আর একবার এমনও গেছে কৌস্তবদা, আমরা ঘরে ঘুমাতে পারতাম না, বিশেষ করে তো আমি তো পারতামই না, আমার মাও ভাইও সেম, ঘুমাতে পারতাম না ঘরে। ঘর থেকে যদি বাথরুমও যায় না, ভেতরে আতঙ্ক থাকতো যে এই চোখ বন্ধ করলে যদি কিছু একটা আমি দেখতে পাই, এরকম। এই ঘর থেকে যদি ওই ঘরে যেতাম সেটাও ভয় লাগতো, এমন পরিস্থিতি হয়ে গেছিল। তোমার ভাই আর কি কি দেখেছিল? হ্যাঁ বলো। আমার ভাইয়ের কথাই বলি, আমার ভাইয়ের সেকেন্ড টাইম আর একবার ঘুমাচ্ছিল, তো ও এরকম জাস্ট চোখটা হালকা বন্ধ করে ছিল, আমাকে যেটা বলেছে, তখন রাত্রির ওই 2:45 3টে এরকম বাজে, আমি এই ঘরে জেগে আছি, আমার ভাই ওই ঘরে ঘুমাচ্ছি, দেখছি ওপর থেকে কেউ একজন ওর বুকের ওপর এসে পড়ছিল। আচ্ছা। এরকম হয় না, ওপর থেকে একদম পুরো হাত ফাত ছড়িয়ে বুকের ওপর এসে পড়ছিল। আর ও তো খুব একটা ভয় পায় না, আর সেই দিন রাত্রেবেলায় ও
আমাদের ঘরে চলে এসেছে, বা দিদি দিদি জানিস এরকম হয়েছে। আমি সেই দিন আমরা একসাথে পুরো সারা রাত ছিলাম, কি করব বুঝতে পারছি না ভয়েতে। মানে একই ঘরে একই সঙ্গে তিনজন, মানে আতঙ্ক হয়ে গেছিলাম। সেই দিনই কোনো তান্ত্রিককে ফোন করব না, কোন অ্যাস্ট্রোলজারকে ফোন করব না, কাকে বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপর? এরকম ঘটনা ঘটে। 2024-এর কথা বলি, ওই যে বললাম একবার মায়ের শরীর খারাপ হয়, একবার ভাইয়ের শরীর খারাপ হয়, একই মাসে দুজনের একসাথে। পুরো বছরটাই এরকম গেছে। 2024-এ আমার মা খুব অসুস্থ হয়ে যায়। তার মধ্যে আমার 2024-এর ফার্স্টের দিকে, মানে ধরো ডিসেম্বর 23-এর লাস্টের দিকে বলতে পারো, ডিসেম্বরের দিকে আমার ইনফেকশন স্টার্ট হয়। প্রাইভেট পারসন। ঠিক আছে, ভাইয়ের 23-এ হচ্ছে পড়ে গিয়ে মির্গি হয়ে যায়। আমার মানে মায়ের, মৃগী আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ মির্গি হয়ে যাচ্ছে ওর। আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়। কি বলছো? 2024-এ, হ্যাঁ পুরো পর মানে 2023-এ ভাই এরকম মির্গি হলো, মা একবার হসপিটালে ভর্তি হলো, তখন ব্রেন স্ট্রোক হলো। 2024-এ আবার সেম হলো। আমার ভাইয়ের তো আবার মির্গি অ্যাটাক হলো। আমার তো ইনফেকশন কন্টিনিউ চলছে, আমি মেডিসিন খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, কোনো কিছুই হচ্ছে না। ডাক্তারও বলছে যে কি ব্যাপারটা কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না, এত পাওয়ারের ওষুধ কোনো কাজ হচ্ছে না কেন। একবার আমি 24-এর কথা বলি, আমার ওই রকম তোমাকে যেটা বললাম যে রাত্রিবেলা আমি ঘুমাতাম না ভয়েতে, যে ঘুমাবো স্বপ্ন দেখবো আবার আমার সাথে ওরকম হবে। তো ওরকম 2:30-3টে আমি এরকম জেগে আছি ফোনে গান চালিয়ে ঠাকুরের। তো আমার মা ওয়াশরুম যায়, ঠিক আছে, তখন ভোরবেলায় 3:30 কি 3:45 এরকম হয়। গেছে আমার মা, ঢুকেছে ওয়াশরুমে, ঢুকে বেরানোর সময় আমার মাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর আমার মা ওখানে প্রায় 3 ঘন্টা মতন শুয়েছিল, আমি জানতামও না সেটা। মানে অজ্ঞান হয়ে পড়েছিলাম? হ্যাঁ, আমি জানতাম না, আমি সেই ঘোরেই ছিলাম না। মানে আমার আমার মধ্যে সেই ঘটনা অলরেডি ঘটছে, ভৌতিক কাণ্ড স্বপ্নের মধ্যে। কিন্তু আমার মা ওরকম, আমার তখন 6টা বাজে, তখন দেখছে মা নেই। তো আমি মাকে জিজ্ঞেস করি কোথায়, মা বলে আমি বাথরুমে আছে। আমি ভেবেছি হয়তো বাথরুমে পটি ফটির জন্য আছে। এসে দেখি মা যখন ঢুকছে পুরো মুখটা ফুলে গেছে, কালশিটে পড়ে গেছে, ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে, হাতে পুরো পুরো কালশিটে পড়ে এরকম ব্লাড জমে গেছে। আচ্ছা। মাকে জিজ্ঞেস করে কি করে হলো, বলছো যে আমি তো 4টে থেকে 6টা অব্দি নিচেই শুয়েছিলাম, উঠতে পারছিলাম না, কেউ মনে হলো পেছন দিক থেকে ধাক্কা দিল। সেই দিনই আমরা, তখন মনে হয় সেটা মঙ্গলবার কি শনিবার ছিল হবে হয়তো, সেই দিনই আমরা হচ্ছে মসজিদে যাই মাকে নিয়ে ঝাড়াতে, ঠিক আছে। আচ্ছা, বাড়িতে আসি, এসে ওই সেম একটা ভার একটা ভয় ব্যাপার। তো তার পরের দিনের ঘটনা বলি, আমার মা চেয়ারে বসে এরকম ফল কাটছে, আর আমার ভাই অপোজিটে আমাদের ঘর আছে রুম, তো ওখানে শুয়েছিল। আমার মা এরকম নর্মাল বসে চেয়ারে ফল কাটছে খাবে বলে, আমি আমার ঘরে পড়ছিলাম, মা ভাই ওখানে ছিল। আমার ভাই চোখে দেখলো আমার মাকে যেন কেউ উড়িয়ে দিয়ে বাইরে ফেলে দিল বাথরুমের ওখানে। কি বলছো? হ্যাঁ, কারোর যদি মাথা ঘোরে বা কিছু প্রবলেম হয় সে তো সাইডে পড়বে না, তো সামনে গিয়ে পড়বে। সে উড়ে গিয়ে বাথরুমের ওখানে কি করে পড়বে? রাইট। আর ঠিক বাথরুমের ওই জায়গাটাতে, মানে আমাদের ঘরের ঢোকার ঠিক বাথরুমের ওখানটাতেই পড়ে গেছে। এমনিতে আমার মায়ের খুব শরীর খারাপ, তার মধ্যে ওরকম, আমি তো বুঝতে পারছি না এসব কি ঘটছে আমাদের সাথে। তো 24-এ আমার সাথে আরো বাজে ঘটনা ঘটতে থাকে। কি ঘটে? আমি স্বপ্নে দেখছি যে আমাকে কেউ বাজেভাবে টাচ করতে চাইছে, আচ্ছা আচ্ছা। খুব বাজেভাবে। আর সেই মুহূর্তে যখন আমি চোখ খুলতে চাইছি বাট চোখ খুলতে পারছি না, ওরকম সিচুয়েশন আমার তৈরি হয়ে যায়। বাট তারপরেও আমি চোখ খুলি, কিন্তু পুরো সারা শরীর আমার ব্যথা হয়, প্রচন্ড ব্যথা করে, জ্বর চলে আসে, মানে আর পাচ্ছিলামই না থাকতে। মানে প্রথমত তো আমি ঘুমাতে পারছিলাম না, যার জন্য আমি ভিক্ষা চাইছিলাম যে 1টা বছর হয়ে গেছে আমি পাচ্ছি না, আমি ঘুমাতে চাই, আমি ঘুমাবো, মানে এরকম হয়ে গেছিল।
তো সেক্ষেত্রে একটা আমাদের পুরোহিত ছিল, তো ওনাকে আমি বলি যে এই হচ্ছে, এরকম স্বপ্নে আমি নিজেকেই শুধু মেরে ফেলছি, গলা কাটছি, তারপরে মার্ডার করছি। আমার মাও সেম ওরকম স্বপ্নে দেখছে, বলি দিচ্ছে। আমার মা তো দেখছে নিজেকে নিজে বলি দিচ্ছে, যেরকম পাঠা বলি হয় না, ওরকম আমার মা দেখছে আর বলি দিচ্ছে। নিজেকে নিজেই বলে দিচ্ছে? নিজেকে নিজে এরকম খাড়া দিয়ে বলি দিচ্ছে। আমার ভাইও ওরকম সাপের স্বপ্ন দেখতো, এরকম নিজেকে ছুরি দিয়ে মারছে, পেটে ঢোকাচ্ছে, বার করছে, আচ্ছা। এরকম স্বপ্ন দেখতাম। আমরা তিনজনেই সেম। তো ওই ঠাকুর মশাইকে বলায়, তো উনি বলে যে জিনিসটা তো খুব খারাপ, যেটা তুমি দেখছো সেটা খুবই খারাপ। তো আমাকে সেই জাস্ট একটু ঘুমানোর জন্য, আমি তার কাছে কিচ্ছু চাই না, আমি বলেছিলাম যে আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও, আমি পাচ্ছি না, আমি ঘুমাতে চাইছি। তো উনি আমাকে একটা হলুদের একটা রেমেডি দিয়েছিল, যেটা করে আমি সেদিন রাত্রে শুধু শান্তি করে ঘুমাতে পেরেছিলাম। তো তার মধ্যে কিন্তু যে আমার যে ভাজাইনা যে ইনফেকশনটা ছিল, বিশ্বাস করবে না, কোনোভাবেই সেটা সারছে না। ডাক্তার বলছে যে এটা কি করে পসিবল, এত পাওয়ারের ওষুধ দিচ্ছে। আর চুল, অজস্র চুল, আমার চুল যা ছিল এখন হাফ হয়ে গেছে, চুল মাথায় কিচ্ছু নেই। তো আমার কাছে আমি মানে জমিয়ে রেখে দিয়েছি, তোমাকে আমি দেখাবো, যে ওটা মনে হবে যে কেটে কেউ ওরকম জমিয়েছে, কিন্তু আমার মাথা থেকে পড়েছে। আচ্ছা। অজস্র চুল। তো সেক্ষেত্রে তো উনি ওই একটা হলুদের এরকম দিয়েছিল, তো ওটা মাথায় দিয়ে তারপর আমি ঘুমাতাম। 24টা এইভাবেই শেষ হলো। তারপরে তো আমার ওই ভাজাইনা ইনফেকশনটাও তো কন্টিনিউ চলতো। তারপর উনি কিছু পুজো টুজো করে তারপরে ব্যাপারটা ঠিকঠাক একটু হয়েছিল, ঠিক আছে। তো তুমি এই যে তারপরে মুসলিম ভদ্র মহিলার কথা বললে না একজন, হ্যাঁ, আমি ওনার কথা আসছি, 24-এরই বলছি আমি আর কি। হ্যাঁ, ওনার ডিটেলসটা বলবে, ডিটেলসটা বেশ ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, ওনার কথাটা আমি বলছি। তো এরকম ঘটনা ঘটতো, তো আমি পড়াতে যেতাম, মানে আগে টিউশন করতাম। তো আমি যেখানে টিউশন করতাম, তো আমার স্টুডেন্টের মায়ের উনি শাশুড়ি ছিল, ঠিক আছে। উনি হচ্ছে আসনে বসে সব কিছু বলে দিত। মানে আমার স্টুডেন্টের মা বলেছিল যে ওনার মধ্যে জিন আছে। আমি কিন্তু কোনো কথাই বলিনি। তো উনি সবকিছু বলে দিয়েছিল যে এই প্রবলেম হয়েছে। তো আমি নানির সাথে কথা বলি, তো নানিকে বলি যে নানি এরকম প্রবলেম হচ্ছে, তুমি একটু দেখো না। তখন নানি বলেছিল যে তোর মাকে খাইয়েছিল, মিষ্টির মধ্যে মিশিয়ে তোর মাকে খাইয়ে দিয়েছে, আর তোদের ঘরের মধ্যে পেট চালান করা হয়েছে। নানির মধ্যে ওর মধ্যে একটা অদ্ভুত একটা শক্তি আছে, জানো তো। মানে কেমন বলো তো, তুমি ওর দিকে তাকাতে পারবে না। আমরা যেমন ভগবানের দিকে তাকাতে পারি না, খুব উজ্জ্বল একটা ব্যাপার থাকে, তো নানির চোখের দিকে তুমি তাকাতে পারবে না। আর যদি তুমি ওর চোখের দিকে একবার তাকাও, তোমার মনে হবে যে তুমি হিপনোটাইজ হয়ে গেছো, এরকম। এত ফর্সা, এত ফর্সা, মানে ধবধবে দুধের মতন ফর্সা, আর এত সুন্দর দেখতে। বয়স কিন্তু মোটামুটি তোমার 50-এর ওপরে হবে। ওকে এত সুন্দর দেখতে, এত ফর্সা, মানে ও জাস্ট আসনে বসতো আর বলে দিত সঙ্গে সঙ্গে যে এইটা হয়েছে, এটা করেছে, তোর বাড়িতে এটা আছে, তোর এটার জন্য ওই ঘটনাগুলো ঘটে গেছে, তোর বাড়ির লোক ভালো না, তোর বাড়ির লোকে যে তোর মাকে যে করেছে সে হচ্ছে তোরই বাড়ির লোক, একজন মহিলা করেছে, সে এই জামা পরে এই শাড়ি পরে করেছে, তোর মায়ের এই জিনিসটা, আমার মায়ের একটা কি লাল কাপড় এরকম কিছু একটা জিনিস যেটা তার কাছে রয়েছে, এটাও বলে দিয়েছিল। আচ্ছা। তো একটা টাইমে কি হয়েছিল জানো তো, মানে ওনাকে না আমরা খুব বিশ্বাস করতাম, বুঝেছো। কিন্তু ওই যে বলে না যে বেশি বিশ্বাস করলেই তুমি শেষ, ব্যাপারটা ওরকমই হয়েছিল। তো তারপরে 24-এ ওনার সাথে কন্ট্যাক্ট করার পর আমাদের খুব ভালোভাবে দিন যাচ্ছিল। তো তারপরে আমার বাবা ঠিক করে যে চালের বিজনেস করবে। ঘটনাটা তোমাকে আমি বলি। তো আমি নানিকে বলি যে নানি আমরা এরকম চালের বিজনেস করছি, এখন তো সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, তুমি যে জল টল দিয়েছিলে খাচ্ছি, এবার জল টল মাকে যে জল পোড়া দিয়েছিল ওটা মাকে যদি আমি পায়ে লাগাতাম বা একটু খেতাম,
দিত বা যাই কিছু করতো মানে ঠিকঠাক হয়ে যেত, বুঝেছো? সঙ্গে সঙ্গে উনি কিছু একটা করে দিত। ইভেন ওই তোমার মিষ্টি, থামস আপ, মিষ্টি এইসবের মধ্যে টুকটাক করে কিছু একটা করে, আমার বাবা যেহেতু বাইরে চলে গেছিল একদম আমাদের থেকে দূরে, আমার বাবাকেও বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছিল, এরকমও সিচুয়েশন হয়েছে। তো আমার বাবা ওখানে কাজ করছিল বাইরে, আর বাড়িতে আমার বাবা বললো ভাইকে যে ঠিক আছে, এত শরীর খারাপ, এত কিছু হচ্ছে, চালের বিজনেস করতে বললো। তো আমরা নানিকে বললাম যে নানি এরকম চালের বিজনেস করব, তো তুমি বলো যে এটা ঠিক হবে কিনা, বা তুমি কিছু করে দাও যাতে এটা অসুবিধা না হয়, কারণ এত নজর লোকের, এত কিছু হচ্ছে আমাদের ঘরে। বললো হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। বললাম যে হ্যাঁ কি বলো? বললো তুই যে চালের বিজনেস শুরু করছিস সেই চাল কিন্তু আমাকে খাওয়াতে হবে, নইলে কিন্তু তোর শেষ হয়ে যাবে। আমি তো এমনি মজা করে নিয়েছিলাম যে এটা আবার কি বলছে, হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা নেই। প্রথম প্রথম আমাদের চালের বিজনেস খুব ভালো যাচ্ছিল, বিশ্বাস করবে না, অনেক লোকজন বা খরিদ্দার যাই বলো না কেন হচ্ছিল। হঠাৎ করে আমরা না সেই ক্ষেত্রে নানিকে চাল দিতে ভুলে গেছিলাম। হুম। তো নানি বলেছিল যে চাল দিতে হবে, এবার আমাদের যাওয়াটাও হচ্ছিল না, আমার পড়াশোনা ছিল, তারপরে এরকম একটা বিজনেস শুরু হয়েছে, ভাই একদিকে সামলাতে পারছে না, বাবা যাওয়া আসা করছে। তো হঠাৎ করে না দেখি যে একদিন চাল হতে হতে মানে কি বলবো, মানে আমার ভাইয়ের আবার ওরকম মির্গি হয়, আবার ওরকম রাস্তার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, আমার মা আবার অসুস্থ হয়ে যায়, আর আমার তো ওটা শেষ হয়ে গেছিল, মানে আমি তো ভালো হ্যাপি ভেবেছিলাম যে না শেষ হয়ে গেছে, ইনফেকশন যেটা প্রবলেম আমার আবার শুরু হয়ে যায়, এরকম হচ্ছে। তো তারপরে আমি নানিকে ফোন করি, নানি বলে যে ঠিক আছে আয়, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি। বললাম ঠিক আছে। তারপরে নানি বলে যে তোকে আমি কি বলেছিলাম? আমি বললাম যে কি বলো তো? ও আসলে না আমাকে বলতে চায় না, আমার ভাইকে বলতে চেয়েছিল, ঠিক আছে? তো ভাইকে বা আমাকে একই তো আনসার হয়, তো আমি দিতাম আনসার আর কি। বলছিল তোকে আমি কি বলেছিলাম? তোকে বলেছিলাম না যে আমাকে চাল দিতে? তা আমি বললাম যে হ্যাঁ নানি তুমি তো বলেছিলে, কিন্তু এতটা যাওয়া আসার একটা ব্যাপার ছিল, তারপরে কাজ হচ্ছিল বাড়িতে, মা অসুস্থ ছিল, বলতে আমার খিদে তুই মেটাসনি, আমাকে এইভাবেই বলেছিল, আমার খিদে তুই কিন্তু মেটাসনি, তুই যে আমার খিদে না মেটাস তুই লাভ করবি কি করে? আচ্ছা আচ্ছা। আর সেটা কিন্তু অ্যান্টি হচ্ছিল। হ্যাঁ, ও কিন্তু হেসে হেসে কথা বলছিল, এটা নয় যে তুমি ওর হাসি দেখলে তুমি বুঝে যাবে যে ও তোমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেছে। তো সেক্ষেত্রে তখন নানিকে বললাম যে নানি এখন তো অসুবিধা, এরকম দেখতেই পাচ্ছ ভাইয়ের এরকম প্রবলেম হয়েছে, কি করে দেবো, এত একটা মির্গির শরীর খারাপে তো অনেক টাকা পয়সা চলে গেছে, একদিকে মায়ের হয়েছে, আবার ভাইয়ের 20-30 হাজার টাকা শুধু এদের দুজনের যাওয়া আসাই হয়ে যাচ্ছে খরচা ওষুধের। তো বললো ঠিক আছে, আমি আর একটা এটা দিচ্ছি, তুই এটা চালের মধ্যে দিয়ে দে, কিন্তু এর পরের বার যখন হবে তোকে কিন্তু আমাকে চাল দিতে হবে। বললাম যে হ্যাঁ দেবো। সেম আবার সবকিছু ঠিকঠাক। তো চাল না আমরা দিতেই পারতাম না নানিকে, কিছু না কিছুতে বাধা পড়ে যেত। কিছু না কিছু তো প্রবলেম হয়ে যেত। যদি 1 বস্তা চেয়েছিল, আমরা 1 বস্তা যদি নাও দিতাম, হাফ যদি দিতাম সেটাও হতো না। হুম। আর নানি বারবার ফোন করে বলতো কি রে তুই কিন্তু আমায় কিন্তু দিলি না এখনো, কি রে কেমন আছিস, কন্ট্যাক্ট তো করছিস না, কি রে কি হয়েছে তোদের? আমাদের বলার আগে কিন্তু উনি জেনে যেত যে আমাদের একটা প্রবলেম হয়েছে। তোমাকে একটা আমি কথা বলি, আমার ভাই তখন রাস্তাতে, বললাম না যে পড়ে গেছিল 24 একবার রাস্তায় একদম বিজি রোড, আমাকে সকালবেলা নানি ফোন করে বলে তোর ভাই কিন্তু আজকে রাস্তায় পড়ে যাবে, ওকে সামলে রাখিস। আচ্ছা। আমি পরে সেটা নানিকে আবার ফোন করেছিলাম। আর একটা কথাও বলে, আমার ভাই ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদে পড়ে গেছিল, আমার আর নানি, আমি জানতাম না, আমাকে বলেনি আমার ভাই, কিন্তু নানি আমাকে ফোন করে বলছে কি রে তোর ভাই তো ছাদে ঘুড়ি ওড়াতে পড়ে গেছে, সামলে রাখ ওকে, ও তো শরীর খারাপ, ছাদে উঠে দিয়েছিস কেন? এইসব ঘটনা ঘটতো। তো নানির সাথে তারপরে ডিসেম্বরের 2 তারিখ, আমি এখনো ডেটটা মনে আছে, আমি লাস্ট নানির বাড়িতে গেছিলাম ডিসেম্বর 2 তারিখে। 2 তারিখে নানির বাড়ি থেকে ফিরে আসার পর নানি আমাকে একটা কথাই বলেছিল যে তোদের কিন্তু অনেক টাকা পয়সার প্রবলেম হবে।
আমাকে বলছে তোদের কোনো টাকা পয়সার প্রবলেম নেই? তাহলে বলছে, না নেই, এখন তো কিছু অসুবিধা নেই। বলছে যে, কিন্তু এবার হবে। বললাম, কেন বলছো তুমি এরকম? বলছে হবে। এমনও রেমেডি দিয়েছিল ফিটকিরির মধ্যে, হুম। নানিরই দেওয়া ফিটকিরি, ফিটকিরির মধ্যে একটা রাক্ষসের মুখ উঠেছিল। আচ্ছা। একটা ফিটকিরি তো সাদা হয়, ওটা পুরো ব্লু কালারের হয়ে গেছিল, বিষ হয়ে গেছিল। আর এফেক্টে তোমার নানি ওখান থেকে নামাজ পড়তো আর এখান থেকে কাজ করতাম। এরকম সিচুয়েশন হয়ে গেছিল আমাদের। কিন্তু এই লাস্ট 2 তারিখ যখন আমি ডিসেম্বরে গেছিলাম 24-এ, তখনই নানির সাথে আমাদের না একটা কথা কাটাকাটি, কথাটি কাটাকাটি না, মানে জানি না হঠাৎ বিচ্ছেদ হয়ে গেল। না ওনাকে ফোনে পেতাম, না আমরা ফোন করলে উনি পেতো, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। তো অতটা আমরা আর গা করিনি যে এত প্রবলেম হচ্ছে, নানি যেটাই বলে সেটাই হয়ে যায়, কোনো কিছু আমি হেল্প পাচ্ছি না। হুম। তো সেক্ষেত্রে আমরা যোগাযোগটা বন্ধ করে দিই, কিন্তু নানিকে তো চাল দেওয়াটাও কিন্তু আমরা দিইনি এখন অব্দি। তো 25-এ আরো সাংঘাতিক ঘটনা হয়। 25-এর কথাই বলি। 25-এ আমার ভাই তো শরীর খারাপ হয়, আবার সেম জিনিস মায়েরও হয়। আমার মা 12 দিন পুরো বেড রেস্ট ছিল। তো তখনই তোমার পডকাস্ট তো আমি দেখতাম খুবই, এবার ভাবতাম যে আমি কবে একটু কন্ট্যাক্ট করে দেখবো, কন্ট্যাক্ট করবো, সে কন্ট্যাক্টটাও করতে পারতাম না, মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে। করবো সবেতেই বাধা থাকতো, পুজো করতাম সেটাতেও বাধা। হুম হুম হুম। তো তারপর একদিন জোর জবরদস্তি আমি তোমাকে ফোন করি। আচ্ছা। ফোন করে তো তারপর তোমার সাথে কথা হয় আমার। হুম হুম। তুমি বিশ্বাস করবে না, ঠিক সেই দিনই পর থেকেই তুমি যখন বলেছিলে যে সেকেন্ড টাইম তোমাকে কল করবে, ফার্স্ট টাইম তো নর্মাল আমি কথা বলেছিলাম, সেই দিনই যেদিন থেকে আমি কল করেছি ফার্স্টে, আমার 102-3 জ্বর হঠাৎ। এই ব্যাপারটা 102-3 জ্বর। হুম মানে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করার পরে আমার এই সিচুয়েশনটা হয়েছিল। 102-3 জ্বর আমার কমছেই না, কিন্তু কথা তো বলতে হবে তোমার সাথে আমাকে। হুম হুম হুম। তো তারপরেও আমি ওই জ্বর নিয়ে কথা বলেছি, বলার পরেও ওই মানে তারপর তো তোমাকে সবকিছুই বললাম যে এই অসুবিধা হচ্ছে, প্রবলেম। তারপরে তোমাকে তো বললাম যে আমাদের বাড়িতে একবার এসো, ভিজিট করো, দেখো। তুমি তো আসলে। তো 25-এ তো তুমি যখন আমাদের বাড়িতে, মনে হয় তোমার আসার কথাই ছিল সকাল বেলায় কি দুপুরের টাইমটাতে। বাট এসেছিলাম একদম রাত করে, তোমাকে আগে থেকে জানাই। হ্যাঁ আমি তোমার মা মন বাবাকে থেকে, রাতটা বলেছিলাম। হ্যাঁ আমি মন থেকেও চেয়েছিলাম যে তুমি রাতে বেলাতে আসলে পুরো বুঝতে পারবে, বাইরের দিক থেকে একটা হন্টেড মনে হবে বাড়ি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যাওয়ার আগেও তোমার সাথে যখন ইনিশিয়াল বেসিসে কথাবার্তা চলছে, হুম সেই সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো 25-এ মানে চূড়ান্ত লেভেলে বেড়ে উঠছে, হ্যাঁ সেই ব্যাপারগুলো বলো, তারপরে বাড়িতে যাওয়ার পর কি হলো সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। তোমার আসার আগে আমি তো অফিসে যেতাম, ঠিক আছে। হুম। আমার শিফটিং টাইম ছিল 8 to 5। তো আমাকে সকালবেলা উঠতে হতো 5টার সময়। তো 5টার সময় উঠে ফ্রেশ হয়ে তারপর আমি ম্যাক্সিমাম 6টার মধ্যে বেরিয়ে যেতাম। তো একদিন কতটা 5টায় ছিল? আমার শর্ট লেগে ছিল। অনেকটা টাইম লাগতো। হ্যাঁ অনেকটা টাইম, প্রায় 1.5 ঘন্টা মতন টাইম লাগতো আমার বাড়ি থেকে যেতে আর কি। আচ্ছা। তো আমি সকালবেলা একদিন ঘুম থেকে উঠি, এমনিতেই তো এত ভয় আতঙ্ক একদম মাথার মধ্যে পুরো ভর্তি। তো সকালে ঘুম থেকে ওঠার পর একটা অদ্ভুত একটা আমার সাথে ঘটনা ঘটে, তোমাকে আমি বলছি। হুম ব্রাশ করছি, ব্রাশ করতে করতে আমার মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। হুম হুম হুম। মানে আমি জাস্ট এরকম মাথাটা ঘোরালাম, দেখলাম যে কিছু না। আবার এরকম ব্রাশ করছি, মনে হচ্ছে আমার সাথে সাথে কেউ একজন আমাকে, আমার সাথে সাথে কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমাকে টাচ করার চেষ্টা করছে। কেউ থাকলে আমার পেছনে থাকলে সেটা আমরা বুঝতে পারি, সেরকম সিন। তারপর আমি স্নান করতে যাব, তো বাথরুমে ঢুকেছি। হুম। ঢোকার পর দেখছি বাথরুমে ওখানে কেউ একজন বসেছিল একদম সাইডের কোণাতে। আচ্ছা আচ্ছা।
তো আমি ফার্স্টে না ভেবেছিলাম যে এটা কি দেখছি, আমি কি মানে সারাদিন এত স্বপ্ন দেখছি, এত ভয় পাচ্ছি, তো আমার সেটা মানে ভয় লাগছে আর কি, বাথরুমের মধ্যে আমি এরকম দেখছি। মানে তোমার মনে হচ্ছে তুমি হ্যালুসিনেট করছো? হ্যাঁ, আমি এরকমই ভাবছি, কারণ আমার সাথে তো 1 বছর 1.5 বছর ধরে এটাই হয়ে আসছে। তো আমি আমি বাথরুম থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে 2-3 মিনিট পর বাথরুমের বাইরে দাঁড়িয়ে থেকে আমি আবার ঢুকে দেখছি কিছু নেই। তো আমি সেটা না, আমি ভেবেছিলাম হয়তো এত ভয় পাচ্ছি, এত হচ্ছে সেই জন্য, তার মধ্যে জ্বর ছিল, হয়তো ভুলভাল দেখছি। তো তারপর আমি অফিসে যাই। একদিন এরকম অফিসে এরকমই আমার সাথে পরিস্থিতি চলছে, একদিন অফিসে এরকম বসে আছি, কাজ করছি, হঠাৎ আমি ফিল করতে পারছি যে আমার ঠান্ডা লাগছে। এমনি তো অফিসে সেন্ট্রাল এসি চলছিল, তারপরও যে গরমকালে ভ্যাটভ্যাটে গরমকালে যদি ঠান্ডা লাগে, মানে কি বলবো, মানে সারা শরীর পুরো আমার শক্ত ইট কাঠ হয়ে গেছে। মানে আমি যে কম্পিউটারে হাতে আঙুলগুলো যেরকম নড়বো সেটাও করতে পারছিলাম না। আমার জাস্ট মনে হচ্ছে আমি আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক, আমার চোখের সামনে একটা কম্পিউটার, হাত ফাত কিছু নড়ছে না, আমি জাস্ট বসে আছি, আর চারিদিকে পুরো অন্ধকার। এটা কিন্তু অফিসে, তখন দুপুর 2টো কি 3টে এরকম হবে। দুপুরবেলা যত ঘটনা ঘটছে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার কানের সামনে কেউ আমাকে আমার নামটা ধরে ডাকছে, অনু এরকম বলে, একবার নয় 3-3 বার। আচ্ছা। তো তারপরে আমার আবার সারা শরীর পুরো ব্যথা, মানে জ্বর আসা এরকম হয়, শরীর উইক হয়ে যাওয়া এরকম হয়। আর একদিন আমি এরকম অফিসে গেছি, তখন সেদিনকে আমি অফিসে খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, মানে ধরো 7:10-15 মধ্যে আমি ঢুকে গেছিলাম। তো স্নান টান করেছিলাম, খুব মানে একটু টায়ার্ড লাগছিল, ঠিক আছে একটু ঘুমাই। তো আমি মানে জাস্ট ঘুমাইনি, মানে মাথাটা জাস্ট নামিয়ে এরকম হেড ডাউন করে শুয়েছিলাম, চুলটা খোলা ছিল। অফিসে 2025-এরই কথা বলছি। ওকে। সকালবেলা তখন 7টা বাজে। এবার আমি যেই জায়গাটায় বসি সেদিকে লাইটটা অফ ছিল, আর বাদ বাকি অপোজিট দিকে ওর লাইট জ্বলছিল, লোকজন আসছিল, আদার সব স্টাফরা আসছিল, কথা বলছিল, হ্যাঁ সবই শুনতে পাচ্ছি, জাস্ট আমি হেড ডাউন করে মাথাটা রেখেছি আর চোখ বন্ধ করেছিলাম। তুমি বিশ্বাস করবে না কৌস্তব দা, আমি ওখানে পুরো মনে হচ্ছে আমাকে কেউ গলাটাকে এরকম টিপে ধরেছে। হঠাৎ করে আমার গা পুরো ঝিনঝিন হয়ে একদম বডি পুরো শক্ত, না আমি পা নড়াতে পারছি, না মাথা, না হাত, না মুখ দিয়ে কোনো সাউন্ড, না চোখ খুলতে পারছি। আমার যে চেয়ারে আমি বসেছিলাম, আমার গলাটার, আমি এরকম বসে আছি, আমার গলার ঠিক এরকম ওড়না হয় না, সরু একদম পাতের ওড়না, জাস্ট ওড়নাটা আমার গলার মধ্যে এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম নাবিয়ে জোরে একেবারে গলাটাকে চিপে ধরলো, বেঁধে দিল আমার গলাটাকে, ঠিক আছে, হ্যাঁ পুরো চেপে গলাটাকে বেঁধে দিল। বেঁধে দিয়ে আমি যে চেয়ারে বসেছিলাম ওই চেয়ারটাকে জোরে একদম বাইরে নিয়ে চলে, মানে লিফটের কাছে নিয়ে ফেলে দেবে এরকম মানে পরিস্থিতি হয়ে গেছে। তো আমি সেই মুহূর্তে ঠাকুরের নাম নিচ্ছি, আমি কিন্তু আমার জায়গাতেই বসে আছি, কিন্তু এগুলো ফিল করছি। আমি আবার দেখছি যে আমাকে আবার এরকম ব্যাক করে করে আমার জায়গাতে নিয়ে এসে আমাকে জোরে ধাক্কা মেরে ফেলে দিল। এই জিনিসটা কি স্বপ্নে দেখছিলে না অ্যাকচুয়ালি হয়েছিল? এই জিনিসটা আমি বুঝতে পারছি না, আমি কিন্তু হেড ডাউন করে আছি, কিন্তু আমি ফিল করতে পারছি যে আমাকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিল, গলার মধ্যে এরকম ভাবে চিপে ধরে রেখেছে। আমি কিন্তু আমার জায়গাতেই আছি, চারিদিকে যে স্টাফরা কথা বলছে সেগুলো কিন্তু আমার কানে আসছে, কিন্তু এইসব আমার সাথে ঘটছে। তোমার সোলকে অ্যাটাক করেছিল ওটা, ঠিক আছে, তারপরে এরকম ধাক্কা মেরে এরকম ফেলে দিয়ে আমি কিন্তু কন্টিনিউ ওই তোমার শিবের নাম করে যাচ্ছিলাম। আস্তে আস্তে না আমার গলা থেকে ওড়নাটাকে এরকম খুলছে, এবার লাস্টে যখন খুলবে না এখন চেপে এরকম ভাবে মেরে খোলার চেষ্টা করলো, তারপরে আমি চোখ খুলতে পারলাম। ওকে। চোখ খুলে আমি জাস্ট ভাবছি আমি কোথায় আছি, এরকম মানে সারা বডি কাঁপছিল সেই মুহূর্তে। এরকম আমার অফিসেও ঘটনা ঘটেছে। তারপর একদিন আরো আমার সাথে অনেক ঘটনা ঘটেছে, আমি বলি তোমাকে। একদিন আমি অফিস থেকে বাড়ি এসেছি খুব টায়ার্ড, মানে আমি অফিস থেকে গিয়ে পড়াতে যেতাম, পড়িয়ে ঘরে ঢুকতে ঢুকতে তখন 10:30-10টা বেজে যেত। সেদিনকে ম্যাক্সিমাম 9:30টার মধ্যে ঢুকে গেছিলাম। ঘরে ঢুকেছে যখন গরমকাল, এসি চলছে, তো শুয়েছি,
সেদিনকে রাতে মনে হয় কিছু খাইও নি আমি। তখন আমি মাকে বললাম ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, শুয়ে পড়ি। আমি জানি না কেন এরকম একটা হচ্ছিল, অদ্ভুত একটা ফিলিংস। আমি এখন শুয়ে পড়লাম। তো শোয়ার পর আমার মনে হলো ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে দিয়ে শুয়েছিলাম, এরকম হালকা তোমার মুখটা বার করে। তো আমার আমার মনে হলো যে আমার পাশে কেউ একজন শুলো, জোরে একটা নিঃশ্বাস ফেললো, ঠিক আছে। এবার আমি ভেবেছি হয়তো ওটা ভুলভাল কিছু একটা হচ্ছে, অত আমি পাত্তা দিইনি। এসি চলছে, এসির হাওয়াও হতে পারে, ঠান্ডা একটা হাওয়া, আর ঘর তো পুরো ঠান্ডা হয়ে গেছিল। এবার আমি ঘুমাচ্ছিলাম, আমার মা মনে এসে লাইটটা বন্ধ করে দিয়েছে। তখন কটা হয়, ম্যাক্সিমাম 10:30 11টা হবে। তো এবার আমি কি করলাম, ওরকম মানে ঠান্ডা একটা হাওয়া দিল, আমি পুরো ব্ল্যাঙ্কেটটাকে এরকম মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঠান্ডা লাগছে, ঘুমিয়ে পড়ি। এবার আস্তে আস্তে না আমার বডি পুরো ঝিনঝিন করছে, যেটা সবসময় হয়ে থাকে, যেরকম স্বপ্নে দেখতাম ঝিনঝিন করতে, ওরকম পুরো বডি পুরো ঝিনঝিন করছে। মানে পুরো নার্ভ আমার কোনো কাজই করছে না, মানে হাত নাড়াতে পারছি না, চোখ খুলতে পারছি না, মুখ দিয়ে কথা বলতে পারছি না, পুরো বডি আমার পুরো শক্ত কাঠ-ইট হয়ে গেছে। অফিসে আমার একটা খুব ভালো বন্ধু ছিল, ওর সাথে আমি খুব মানে হাসি খুশি কথা বলতাম, খেতাম একসাথে সবকিছু। আমি স্বপ্নে দেখছি আমি একটা বাজে একটা নোংরা জায়গাতে এসেছি, খুব বাজে একটা নোংরা জায়গাতে। কেমন মানে কেমন বলতো, ওই পানা পুকুর যেরকম হয় না, কালো এরকম পচা গন্ধ বেরোচ্ছে, একদম কালো এরকম বড় বড় সেই রকম ইট পাথরের মতন এরকম লম্বা লম্বা। আর ওখানকার মানুষগুলো না বিশাল লম্বা লম্বা ছিল, মানে প্রায় 7-8 ফুট এরকম। বসে বসে কেউ বসে আছে, কেউ আমার দিকে তাকাচ্ছে, কেউ এরকম সিগারেট খাচ্ছে, মানে আমি সব দেখছি ওকে স্বপ্নে। তারপরে তো স্বপ্নে দেখছি আর আমার খাটটাও এরকম নড়ছে, আমি চোখ খুলতে পারছি না, আমি তো বুঝতে পারছি যে খাট নড়ছে। আমি ভেবেছি হয়তো বাইরে গাড়ি লরি টরি যাচ্ছে রাতের বেলা, এরকম নড়ছে। তোমাদের বিটি রোডের একদম উপরেই? হ্যাঁ, তো ওরকম খাট নড়ছে, আমি ভেবেছি হয়তো হয়তো সেই ক্ষেত্রে হবে। তো আমি ওই আমার ওই ফ্রেন্ডের সাথে স্বপ্নে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে হঠাৎ করে না ও আমাকে থ্রেট দিচ্ছে আচ্ছা। যে তুই যেটা করছিস ঠিক করছিস না, শুধরে যা, ভালো হবে না। আমি ওকে বললাম যে কি করছি আমি, তুই কেন এরকম করে আমাকে বলছিস, আমি তো কিছু করিনি। বলছে তুই কি করছিস না করছিস সেটা মাথায় রেখে কাজ কর, সেকেন্ড টাইম বলবো না, তোকে কিন্তু আমি শেষ করে দেবো, খুব খারাপ হয়ে যাবে। মানে এরকম সে রেগে চোখ দিয়ে যেন রক্ত বেরোবে এরকম একটা পরিস্থিতি, মানে লাল হয়ে গেছে চোখ, আর সে খুব বাজে ভাবে কথা বলছে, শুধরে যা, তুই কিন্তু খুব বাজে করছিস, এগোস না এই জায়গা থেকে, তুই কিন্তু এগোবি না এখান থেকে, মানে এরকম থ্রেট দিচ্ছে আমাকে স্বপ্নের মধ্যে। এবার আমারও মাথা গরম হয়ে গেছে, বললাম তুই কাকে কি বলছিস, তুই দেখে নেবো তুই কি করবি না করবি, চল দেখে নেবো আমিও তোকে। আমিও এরকম তাকে বলেছি। তারপরে কি হলো, দেখে নিবি দেখে নিবি, মানে এরকম করে ধাক্কা মারলো, বুঝলে তো, ধাক্কা মারলাম, বেডের মধ্যে শুয়ে পড়লাম, ওখানেই কোন একটা বেডের মধ্যে শুয়ে পড়েছি। আমি দেখছি আমার পাশে একটা কালো মুড়ি দেওয়া একটা লোক বা কিছু একটা আমার পাশে এরকম শুয়ে আছে। আর মানে এটা স্বপ্নে দেখছো না একদম স্বপ্নে দেখছি, কিন্তু ফিল করতে পারছি, আমার চোখ বন্ধ। আচ্ছা। তারপরে যে খাট নড়ছে বললাম তো, ওই আমার এই বন্ধুদের সাথে যখন ওই ঘটনাটা ঘটলো আমার, তখন কিন্তু অলরেডি খাটটা কিন্তু জোরে জোরে নড়ছিল, খুব জোরে জোরে নড়ছিল। আমি কিন্তু ও আমাকে থ্রেট দিচ্ছে, আমি ওকে বলছি ঠিক আছে যা যা দেখে নেবো তোকে, এরকম বলে আমাকে ধাক্কা মারলাম, শুয়ে পড়লাম। এবারে যা পাশে যে শুয়ে ছিল পুরো কালো আমি দেখছি, আমি মাথাটাকে এরকম ঘুরে দিয়ে সে আমার পাশে শুয়ে আছে। আর যে সমুদ্রের ঢেউ যেরকম হয় না আসে পরপর, ওই রকম ভাবে মানে খাটের মধ্যে মানে তড়পাড় করছে, মানে কেউ আমার সাথে সেক্স করার চেষ্টা করছে, ওপর থেকে কেউ একজন সেক্স করার চেষ্টা করছে, পাশে যে শুয়েছে সে আমার ভাজাইনাতে হাত দেওয়ার চেষ্টা করছিল। আর খাট, হ্যাঁ, আর খাট যেভাবে নড়ছিল মনে হয় এখনই সেই ভূমিকম্পে মনে হয় ঘরই ভেঙে যাবে, এরকম মানে সেই লেভেলে খাট নড়ছিল। আমি তো তখন কোনোভাবে চোখ খুলে বসে পড়ি।
কোনোভাবে মানে আমি পাচ্ছি না চোখ খুলতে, আমি কোনোভাবে মানে আমি কাঁদছিলাম সেই রাতে, যেটা কি ঘটছে আমার সাথে। তারপর? এরকম আরো ঘটনা ঘটেছে। আমি এরকম চুল আঁচড়াচ্ছিলাম আয়নাতে। হুম তো আমরা তো তোমাকে তো বললাম যে নিচে ওরকম ব্ল্যাক ম্যাজিক হচ্ছিল, ওরকম প্রবলেম হচ্ছিল, 3 তলায় শিফট করে গেছিলাম। হুম 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 তো তারপর ওরকম ভাবে আমি আয়নাতে চুল আঁচড়াচ্ছিলাম। একদিন দেখি যে কেউ আমার আয়নায় ঠিক আমার ঘরটার পেছনে কাঁঠাল গাছ আছে, ঠিক আছে, এবার তার পাশে আমার আয়নায় এরকম চুল আসছে, দেখছি কেউ আমার দিকে তাকিয়ে আছে। তুমি বলো বৈষ্ণব দা, 3 তলায় কে ওইভাবে মুখ বাড়িয়ে তাকিয়ে থাকবে? শুধু চোখগুলো জ্বলছিল। এমনিতে এত কিছু ঘটছে, তারপরে এইসব হচ্ছিল আমার সাথে। প্যাথেটিক, পুরো ব্যাপারটা। আরো তোমাকে কিছু বলি, আমাদের ঘরটা মানে আমাদের বাড়িটা তুমি বাইরে থেকে দেখলে বুঝবে, পুরো একদম দেখেইছি। ভৌতিক কাণ্ড, মানে দেখলেই মনে হয় যে বাড়ির মধ্যে ভাই কিছু তো রয়েছে। হুম 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 আর পেছনে কাঁঠাল গাছ। ঠিক আছে, আরো একটা জিনিস বলি, আমাদের যে বাড়ি পজিশনটা রয়েছে, হুম আমাদের বাড়িটা চারপাশে ঘিরে সবার বাথরুম। হুম আমাদের যদি তুমি ছাদে ওঠো, যতগুলো বাড়ির অপোজিট আছে আমাদের এখানে, দেওয়াল দিয়ে এরকম পাঁচিল দিয়ে ঘেরা আছে, ততগুলো বাড়ি সবার বাথরুম। আর আমাদের বাড়িটা তোমার সামনের দিক থেকেও ভয় লাগবে, পেছন দিক থেকে দেখলেও ভয় লাগবে, এমন পজিশন। আমি একদিন সিঁড়িতে উঠছিলাম, ঠিক আছে, পড়িয়ে ফিরছি। এমনিতে তো এত টেনশন মাথার মধ্যে, এত কিছু হচ্ছে সারাক্ষণ, এইসব ঘটনা। এবার সিঁড়িতে উঠে তখন কটা বাজে, 10টা 10:30 বাজে। এবার কি হয়েছে, আমাদের দোতলার লাইট গুলো বন্ধ করে দিয়েছে। হুম হুম ঠিক আছে, এবার তাড়াতাড়ি সব লাইট বন্ধ করে দিয়েছে। এবার আমি লাইটের টর্চ জ্বেলে এরকম উঠছি, দেখছি আমার পাশে কে হামাগুড়িতে উপরে উঠে গেল। দেখেছো এটা? হ্যাঁ, আচ্ছা। মানে আমার ঘর 3 তলায়, আমি কিন্তু দোতলায় স্টিল নাও দাঁড়িয়ে, আমি এসে আমার আগে উপরে উঠে গেল। মানে ওর পরে যে আমি পাটা এগাবো, হুম ওটা আমার সাহসই হচ্ছিল না। মানে ওখানেই আমি স্টপ হয়ে দাঁড়িয়ে আছি, আমি চেঁচাচ্ছিলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা করে এরকম। ঘরে এসে আমি জাস্ট বসে কান্না করতে শুরু করেছি, মানে কি হচ্ছে আমি পাচ্ছি না নিতে, এগুলো আর আর পাচ্ছি না। হুম আরো একবার ঘটনা ঘটেছে, ছাদে গেছি। আগে আমি চুল খুলে যেতাম ছাদে, তারপর এসব হওয়ার পর না আমি চুল খোলা বন্ধই করে দিয়েছি, সবসময় চুল বেঁধে রাখি। ছাদে গেছি, এরকম চেয়ারে বসে আছে, আমার মন টন একদম ভালো ছিল না। তারপর এত প্রবলেম, ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম হচ্ছে, ভাইয়ের শরীর মায়ের শরীর খারাপ, পুরো একদম পুরো ছাড়খাড় হয়ে গেছে 25টা আমার কাছে। এত আমাকে কষ্ট করতে হচ্ছে, এত। তো আমি ছাদে এরকম বসে আছি, তা আমি দেখলাম, মানে হয় না যে জাস্ট লাইট একটু মুখটা এরকম, এদিকে গান শুনতে শুনতে এদিকে মুখটা বার করলাম, দেখছি যে আমাকে কেউ উঁকি মেরে দেখে নিচে নেমে গেল। আচ্ছা। মানে এরকম সিচুয়েশন দেখার পর তো আমি ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছি, পরে পুরো ঘরের মধ্যে থাকতাম। শুধু ঘরের মধ্যে যেসব ঘটনা ঘটছিল সেটা কিন্তু নয়, হুম আমি যেখানে পড়াতে যেতাম, টিউশন করতে, সেখানেও আমার সাথে অনেক কিছু ঘটেছে। কি মানে হয়েছে? আমি ফিল করেছি। ধরো আমি পড়াতে গেছি, হুম আমার স্টুডেন্টের ঘর দোতলায়, হুম এবার লিফটে উঠেছি, লিফটে আমি এরকম দিয়েছি, গেছি ওর ছিল 4 তলায় আর কি, হ্যাঁ 4 তলাতে গেছি। হঠাৎ করে মাঝখানে লিফটটা বন্ধ হয়ে গেছে। আমি জানি না তোমাকে আমি কিভাবে বলবো, হয়তো ওগুলো গল্প লাগতে পারে বা মিথ্যে, কিন্তু এগুলো আমার সাথে ঘটেছে। কি হয়েছে? মিডিলে দাঁড়িয়ে আছে আমি লিফটে, হুম হুম তারপরে আমি না চেঁচাতে পারছি না, ফোনও যাচ্ছেই না, আমি যে ফোন করবো তোকে, ফোনও ধরছে না, ফোনও যাচ্ছে না, পুরো টাওয়ার পুরো ডাউন হয়ে গেছে সেই মোমেন্টে। লিফটে ছিল
হ্যাঁ, আবার হঠাৎ করে দেখছি লাইট বন্ধ হচ্ছে, জ্বলছে, বন্ধ হচ্ছে, জ্বলছে, মানে আমি তো শেষ, পুরো ওখানেই শেষ। আর আমার এটাও ফিল হচ্ছে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তারপরে আমি আবার ঠাকুরের নাম নিলাম, নেওয়ার পর ফার্স্ট টাইম একদম একদম নিচে গেল, নিচ থেকে তারপরে আবার 4 নম্বরে ঢুকেছি, 4 তলায় উঠতে পেরেছি। এরকম পরিস্থিতি, রাস্তা দিয়ে যাচ্ছি আর মানে অন্য মনস্ক হয়তো গান শুনতে শুনতে যাচ্ছি, ভাবনা চিন্তা করতে করতে যাচ্ছি, কি হচ্ছে এইসব, হেন কেন হচ্ছে। আমার রাস্তা দিয়ে মনে হতো কেউ কেউ আমার কানের কাছে এসে আমার নামটা ধরে রাখলো। এমনও হয়েছে আমি খাচ্ছি, খেতে খেতে হাতের মধ্যে চুল তো পড়ে নর্মালি একটা দুটো, হ্যাঁ, আমার এক গোছা চুল পড়েছিল। যদি আমার মা রান্নাও করে, সেই গোছা চুলটা তো দেখতে পাবে যে এরকম রান্নার মধ্যে চুল আছে, তুলে ফেলে দিই, তাই না? কিন্তু খাবারের মধ্যে, হ্যাঁ, মানে এরকম চুল আঁচড়ানোর পর যে যতগুলো চুল ওঠে, ওই যখন আমরা এরকম মানে হাতে যখন গোটাই, যতটুকু চুল হয় ওরকম একটা চুলা ভাতের মধ্যে। খাওয়াই বন্ধ করে দিতাম, যে খাবোই না, এত আর ভালো লাগছে না, চুল পড়ছে, খাবারে এইরকম অসুবিধা। তারপরে আমাদের এরকম প্রবলেম হওয়ার তো আমাদের এখানে একজন পীর বাবা আছে, আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ওনার, তো ওনাকে আমি বাড়িতে ডেকে আনি, যে এরকম চাচা এরকম হচ্ছে, তুমি একটু দেখো না, বাড়িতে খুব প্রবলেম হচ্ছে, মা এরকম অসুস্থ, আমার এরকম শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, পাচ্ছি না, আর উল্টো পাল্টা দেখছি। তো চাচা বললো ঠিক আছে, আমি 8টার সময় তোর বাড়িতে আসবো। এবার চাচা ঘরে ঢোকার আগেই বলে যে ঘরে তো পুরো খারাপ অবস্থা, ঘরে তো পুরো নজর দিয়ে শেষ করে দিয়েছে, আর তোদের ঘরে ঢোকার আগেই তো দেখলাম যে দুজন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এরকম কথা বলেছে চাচা। তারপরে ঘরে এসে সেই উনি সব ঘরটর বেঁধে দিল। ঠিক আছে, বাঁধার পরে তারপরেও যেন আমার কোথাও একটা ফিল হয়েছে যে না ভাই, তাও কিছু হচ্ছে না, তাও কিছু একটা আছে ঘরে, আমার খুব অস্বস্তি ফিল হচ্ছে। মানে আর যদি আমি একা ঘরে ড্রেসও চেঞ্জ করতাম না, মনে হতো যে হয়তো আমার পাশে কেউ দেখছে, কেউ দাঁড়িয়ে আছে, এরকম মনে হতো। আমি একা বাথরুমে স্নানও করতে ভয় পেতাম, আমি স্নানও করতাম না ভয়েতে, এমন পরিস্থিতি আছে। আমার ভাই তো তাও করে নিত, আমার মাও সেম খুব ভয় পেত, রান্না করতে হঠাৎ করে কেউ আঁচলটাকে টেনে ধরেছে। আমার মায়ের একদিন এরকম ঘরে বসে টিভি দেখছে, আমাদের বাইরে খুব জোরে জোরে যেরকম আর লোকজন আসে যেরকম নক করে না, 3বার এরকম জোরে জোরে নক করেছে, দরজা খুলেছে, কেউ নেই। তারপরে কি হয়? তারপরে এরকম এরকম টুকটাক ঘটনা ঘটতেই থাকে যে মা এই ঘরে বসে আছে, ওই ঘর থেকে আমাদের নাম ধরে কেউ ডাকছে, মানে আমার গলা বা ভাইয়ের গলা করে কেউ ডাকছে। বাড়িতে তো মা একাই থাকতো, আর আমার সাথে সব ঘটনা ঘটতেই থাকে। ভাইয়ের সাথে তো টুকটাক এরকম হচ্ছে, বাবা তো বাইরে থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে। তারপরে আরো একদিন কি হয়েছে, আমি এরকম নিচ থেকে ওপরে উঠছি, মানে যেখানে আমাদের পাতকুয়াটা আর কি, এই জায়গাটাই থেকেই সিঁড়ি তৈরি, তো ওখান থেকেই উঠছি। এবার হঠাৎ করে এরকম চোখ যায় না, এরকম নর্মাল হাঁটতে হাঁটতে এরকম চোখ গেছে, দেখছি কেউ বসে আছে, পা এরকম পাটাকে এরকম করে আমার দিকে তাকিয়ে বসে আছে। তুমি বলো ওরকম জিনিস আমি দেখে 3 তলায় কি করে উঠবো, তারপর এরকম ছাদে, মানে আমি তো শাড়ির দিক থেকে পুরো শেষ হয়ে গেছিলাম। তারপরে তোমাদেরকে তো বললাম যে একবার আসো বাড়িতে, একবার ভিজিট করো, দেখো এরকম প্রবলেম হচ্ছে। কেন মনে হচ্ছে তুমি আগেও তো অনেকের কাছে গেছিলে? আমি জানি না, কোথাও একটা আমার ফিল হয়েছে হয়তো তুমি হেল্প করতে পারবে আমাকে। ওকে। কারণ আমি এটা কি করে বুঝলাম যে তোমার সাথে যখন আমার কথা হয়, মানে তোমার টিমের সাথে যখন আমার ফার্স্ট কথা হয়, তারপরে যখন জ্বর আসে, ঠিক আছে, তারপর আমার খুব 3-4 102-3-4 এরকম জ্বর আসে। জ্বর যখন আসে তারপর আমার মা বলে যে
উম, হয়তো ওনার কোনো পাওয়ার আছে যেখানে তো ওকে বাধা দিচ্ছে, সেই কারণে তুই তার সাথে কন্ট্যাক্ট করতে পারছিস না। আর এইগুলো যেগুলো করেছো এগুলো তো নর্মাল, যেখানে পাওয়ার বেশি সেখানে তো নেগেটিভিটি ঢুকতেই পারবে না। হুম। তো সেক্ষেত্রে তারপরে তোমাকে তো অনেক একুরি বললাম যে একবার এসে ভিজিট করে দেখো, তুমি তো আসলে, তারপরে তো রাতে জানোই সবকিছু কি হয়েছে। তো মানে দেখো, তারপর আমি যাওয়ার পরে যে ব্যাপারগুলো হয়েছিল সেগুলো তো তুমি জানো বা আমি জানি, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। হ্যাঁ ফার্স্ট অফ অল, তোমাদের বাড়ি যেটা ছিল, বাড়ির মানে দেখবে যে ঢোকার আগে আমি মেন গেটে কিছু একটা ব্যাপার স্যাপার করছিলাম, ঠিক আছে? হ্যাঁ অনেস্টলি একটা কথা বলি, যখন আমি বলো। ঢুকছিলাম না তখন মানে একটা আষ্টানি টাইপের একটা গন্ধ পেয়েছিলাম আমি, হ্যাঁ ঠিক আছে? আমিও পাই। তোমারও হয় এটা? হ্যাঁ এবং সেই গন্ধটা খুব একটা মানে ন্যাচারাল গন্ধ বা আশেপাশে কোনো নোংরা আবর্জনা রয়েছে তার জন্য ব্যাপারটা সেরকমটা নয় কিন্তু, ঠিক আছে? মানে একটা হয় মানে ধরো যে সকল বাড়িতে এরকম ধরনের প্রবলেম রয়েছে না, একটা সিগন্যাল পেয়ে যাওয়া যায়। আমি এরকম টাইপের একটা গন্ধ পেয়েছিলাম তোমার বাড়িতে। হুম ঢুকেছি, ঢুকে একটা যেটা ব্যাপার বুঝতে পেরেছি, বাস্তু পুরোপুরি ড্যামেজ রয়েছে যখন আমি দিকগুলো চেক করছিলাম। এই হুম সবগুলো তো রয়েইছে। সব থেকে টেরিফাইং যেটা লেগেছিল, ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমার ঘরে বসে রয়েছি, আশেপাশের পোর্শন দিয়ে কান্নার আওয়াজ আসছে, ওপরের পোর্শনে একটা নুপুরের টাইপের একটা শব্দ আসছিল, হ্যাঁ 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 ঠিক আছে? তুমি আমার সামনে বসে, তোমার মা বাবা পাশের ঘরে এবং তোমার ভাই তোমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। মানে ওই সময় যদি আমি আওয়াজটাকে বন্ধ না করিয়ে দিতাম বা বন্ধ না হতো জিনিসটা, জিনিসটা অনেক বাজে দিকে যেতে পারত। আমি থাকাকালীন তোমাদের কি কি ফেল হয়েছিল সেটা বলো। তুমি, তোমার তো আসার কথা ছিল সকালবেলা, কিন্তু হয়তো তোমার একটু বিজির জন্য তুমি রাত্রেবেলা এসেছিলে। আমিও চাইছিলাম যে তুমি রাত্রেবেলাতেই আসো, তাহলে তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। হুম তুমি যখন এসে তখন ম্যাক্সিমাম মানে 12টা হবে, এরকম 12টা 12:30। হুম 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 হুম। তুমি ঢোকার যখন তুমি ঢুকেছো তখন তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার বাড়ির অবস্থা দেখে, পুরো লাইট ফাইট অন্ধকার ছিল, পুরো একদম শ্মশান ছিল ওটা। মানে রিটেলে বাড়িতে যেরকম একটা আলো ফালো থাকে, কিন্তু আমাদের বাড়িতে ঢুকলে মনে হয় শ্মশানে ঢুকছি আমি। তো তুমি যখন আমাদের উপরে গেছিলে, এসে তো বসলে, সবকিছু বুঝতে পারলে যে কি হয়েছে না হয়েছে। তারপর যখন ঠিক 2:30 বাজলো তখন থেকে কিন্তু স্টার্ট হয়েছিল, তোমার সেটা কি মনে আছে? অবশ্যই মনে আছে। 2:30 যখন বাজলো তো তিনটে আমাদের, মানে 3:30-র পরে আমি তোমার বাড়ি থেকে বেরিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোরবেলার দিকটায় বেরিয়েছিলে তুমি। ভোরবেলা না, একদম মাঝরাত, মানে ভরা ওই রাত। 3:30, হ্যাঁ ওই টাইমটাতে। হুম। তোমার মনে আছে তোমাকে পিছনে পিঠের পেছনে এরকম আছড়ে দিয়েছিল? আচ্ছা, দেয়নি, সেন্সেশন ফিল হয়েছিল। আচ্ছা। তো আমরা তো, তারপর তুমি তো বলছিলেই যে এইসব প্রবলেম আছে। তো আমার মা তো মার ভাই বাবা তো ওই ঘরে বসেছিল। হুম হুম হুম। এবার বাইরে তো ডাইনিং এ তো তোমার লাইট অফ ছিল, লাইট অফ ছিল না মানে ফ্যানটা বন্ধ ছিল তখন সেই মুভমেন্টে, এবং গরমকাল ছিল। তো ওইখানে তোমার ঢোকার পরে মনে হচ্ছে যে ঘরে পুরো তছনছ হয়ে গেল, তছনছ। মানে যা ছিল কিছু যদি যদি ডন্ডি দিয়ে যদি বাধা থাকতো, হুম। সেটাকে মনে কেউ ছিঁড়ে ফেলে দিল, এরকম মনে মানে হয়েছিল। এটা তোমার মনে হচ্ছে? হ্যাঁ, পুরো ছিঁড়ে ফেলে দিল, মানে যেভাবে আমরা ভালো ছিলাম পুরো ছিঁড়ে দিল, মনে হচ্ছে আর একটা শেষ আজকে পুরো আর একদম। একটা যেটা জায়গা সেটা হচ্ছে টয়লেটের হ্যাঁ, গন্ধ। তুমি ঢোকার পর থেকেই আমাদের অদ্ভুত একটা মানে শরীর একটা খারাপ লাগছিল, কেন জানি না, আমি এটা বলতে পারবো না কেন, অসুস্থ একটা ফিল হচ্ছিল। তারপরে বাইরে যখন আমরা, একটা নেগেটিভ জায়গাতে তুমি যদি পজিটিভ ভাইব বা পজিটিভ অরা নিয়ে ঢোকো, দুটোর মধ্যে তো ক্ল্যাশ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এনার্জির যে কোল্যাটারাল ড্যামেজের যে জায়গাটা রয়েছে বা কোল্যাটারাল এফেক্ট, সেগুলো তোমরা পাচ্ছিলে। হ্যাঁ ইভেন এখানে আমি আরেকটা কথাও বলি, তোমার বাড়িতে ক্লিয়ারেন্সের কাজ করার ব্যাপার ছিল আমার। হ্যাঁ বিভিন্ন জিনিস, বিভিন্ন অ্যাক্টিভিটি, অনেক কিছুর জন্য তোমার কাজটা এখনো করা যায়নি, নেক্সট মাসে হয়তো করব।
এবং তোমরা বাজে। নিজেরাই মাঝখানে মানে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলে, বা পরিস্থিতি এমনই তৈরি হয়েছিল, ঠিক আছে, আমার সাথে কানেকশনের জায়গাটাও রাখতে পারোনি, তারপর হ্যাঁ, আবার কানেক্ট করেছো, ঠিক আছে, মাল্টিপল জিনিসপত্র ঘটেছে। আমি চলে যাওয়ার পর কি ফিল হয়েছিল অনু? তুমি চলে যাওয়ার মধ্যেই অনেক কিছু ফিল হয়েছিল। কি বলতো? আমরা যখন ঘরে বসেছিলাম, আমি আমার যে রুমটাতে বসেছিলাম, তোমার মনে পড়ছে পায়ের নুপুরের খুব সাউন্ড হচ্ছিল আমার পেছনের দিক থেকে। হ্যাঁ, যে দিকটাতে জঙ্গল ছিল, আমি হ্যাঁ বলেছিলাম যে ওই জায়গাতে কিছু একটা পোতা রয়েছে বা কিছু। হ্যাঁ হ্যাঁ, হুম, পেছনের দিক থেকে। হুম, তখন আমি আমার ভাইকে ফোন করে বললাম যে সবকিছু হুম। জানলা দরজা বন্ধ করে দিতে। তারপরও ঘরে কি করে পায়ের নুপুরের সাউন্ড হতে পারে যখন সবাই অলরেডি ঘরে বসে আছে, জেগে আছে? ফার্স্টে তো আমি ভেবেছিলাম হয়তো ফ্যান চলছে, কিন্তু ফ্যান বন্ধ হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, রাইট, তোমার ভাইকে ফ্যান বন্ধ করতে বলা হলো। হ্যাঁ, আমি বললাম যে ভাইকে ফোন করে যে তুই ফ্যানটা অফ কর, তো ভাবে যে ফ্যান তো বন্ধ আছে। আমি আবার এটাও বললাম যে বাবা কি বাইরে বারান্দায় বসে আছে, চেয়ার মানে নড়ছে হুম, আর কি, হয় না অনেক সাউন্ড হয়, সেটাও ছিল না, কিন্তু ওরা ওই ঘরেই ছিল। কিন্তু পায়ে নুপুরের মানে নুপুরের পায়ে এরকম আস্তে আস্তে না, মানে খুব রেগে রেগে যেরকম একটা হয় না, হুম, হুম, ঝনঝন হুম। ঝনঝন করে রেগে রেগে ওই রকম সাউন্ড স্পিডে হচ্ছিল। ওটা হলো ওপরে ছাদে কেউ শিল দিয়ে মনে হচ্ছে মারছিল ছাদটার মধ্যে, এরকম শিল নোড়া দিয়ে ছাদের মধ্যে এরকম কন্টিনিউয়াসলি এরকম করছো, তারপরে তো তুমি এটা মন্ত্র বললে ওটা স্টপ হয়ে গেল। আরো তো এগুলো অনেক তো, কিছু। দেখো, এইগুলো তো ব্যাপার রয়েছে, বাট আমি জানতে চাইছি তোমার কাছে পার্টিকুলারলি আমি চলে যাওয়ার পর কি হয়েছিল। তুমি যখন ঘরে আমাদের ঢুকেছো তখন তো আমি কোনো স্মেল পাইনি, না। তখন তো নর্মাল ছিল। কিন্তু তোমরা যখন 3:30 নাগাদ বেরিয়ে গেলে আমার ঘর থেকে, হুম, হুম। তখন টয়লেটের গন্ধ পেয়েছি আমি খুব বাজে ভাবে। আর সেই টয়লেটের গন্ধ 3 দিন ছিল, দোতলাতে একটা কোণে। আর তুমিও সেটা আই থিঙ্ক বুঝতে পেরেছো টয়লেটের গন্ধ কোথা থেকে বেরোচ্ছে এত বাজে। এটা একটা ব্যাপার রয়েছে, আর একটা জিনিস আমি যেটা গন্ধ পেয়েছিলাম, একটা মানে জর্দা দিয়ে পান খেলে যে একটা পানের গন্ধ বেরোয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে যে এরকম একটা পানেরও গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো জায়গাটা আমি। মানে ছড়িয়ে, মানে ওই গন্ধটা ছড়িয়ে, এটা একটা খুব ডিপ মিনিং রয়েছে, ঠিক আছে, তোমাদের বাড়িতে যখন ক্লিয়ারেন্সের কাজ হবে তখন তুমি বুঝতে পারবে। তুমি বিশ্বাস করবে না কৌস্তবদা, তুমি যে চলে গেছিলে তারপরে মানে আমি যে কিভাবে ওই উপর দিয়ে উঠেছি, এত বাজে মানে টয়লেটের গন্ধ, মনে হচ্ছে কোনো বয়স্ক মহিলা বা কেউ কিছু টয়লেট করেছে, পুরো বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, মানে যাওয়া যাচ্ছে না ওখান থেকে। হুম। মানে 2-3 দিন ধরে মানে টয়লেট করে ওখানেই রেখে দিচ্ছি, ওরকম বাজে গন্ধ বেরোচ্ছে। মানে হয় না অনেকে টয়লেট করে রেখে দেয় জমায়, ওই রকম ভাবে টয়লেটের পুরো বাজে গন্ধ 3 দিন ছিল, 3 দিন। তারপরে তো ঘরে সেম জিনিস, মানে ওই রকম ওই সাউন্ড হওয়া, তারপরে তোমার নক করা, পায়ে নুপুরের সাউন্ড, এসব কিছু কন্টিনিউ হতেই থাকছিল। তারপর তোমার সাথে কথা বলে তো আমার বন্ধ হয়ে গেল, জানি না কিভাবে কানেকশন বন্ধ হয়ে গেছিল। ফিনান্সিয়াল দিক থেকে পুরো আমরা একদম ডিমোটিভেট হয়ে গেছিলাম, মানে একদম বাজে জায়গায় পরিস্থিতিতে পৌঁছে গেছিলাম যে কি হবে কিভাবে কি করব। তোমার সাথে পুরো কোনো কানেকশনও ছিল না আমার। তারপরে আমার পার্সোনাল লাইফ হুম। নিলে তুমি তো আরো পাগল হয়ে যাবে। জানি তো, এটা আমি বলেও ছিলাম তোমাকে, এই এই ব্যাপারগুলো হবে তোমার সাথে। আমার পার্সোনাল লাইফ নিলে তুমি আরো মানে পুরো পাগল হয়ে যাবে, এত বাজে কিছু আমার সাথে ঘটেছে। মেন ব্যাপার হচ্ছে তোমার বাড়ির যে ব্যাপারটা রয়েছে, বাড়ির ব্যাপারটা আমরা তো হয়তো ফেব্রুয়ারি মাসেই কাজ করব, বাট ফর দ্য টাইম বিং যে জিনিসটা করে দিয়েছি সেটাতে তোমরা ভালো রয়েছো, রাইট? হ্যাঁ, এখন একটু ভালো আছি, মানে আমি হ্যাপি আছি যে আমি এখন একটু ঘুমাতে পারি শান্তি করে, আগে যেটা পারতাম না। মা বাবা ঠিক আছেন? হ্যাঁ, মা বাবা ভাই এখন ঠিক আছে। বাট তোমাদের ব্যাপারটা না, মানে তোমাদের জিনিসটা এখনো যায়নি, এখনো বাকি রয়েছে। যখন পরের মাসে যাব ক্লিয়ারেন্সের জন্য, হ্যাঁ, তখন অনেক কিছু ঘটতে পারে। লেটস সি। এখনই এত ঘটছে, তখন ঘটলে কি হবে, আমি তো সেটাই মানে এখনই আমার আতঙ্ক হয়েছে। এসে আমাকে এত কিছু বললাম, আমার এত ভয় লাগছে, আমি মানে এখন তো বুঝতেই হচ্ছে না, পারছিলাম না আমি এখন তো কিভাবে সেফ বলবো। আছো,
তোমার মনের ভেতরে এই ব্যাপারটা রয়েছে, ভয়টা থেকে গেছে, ভয়টাকে বার করতে হবে। তুমি যখন বললে যে কল রেকর্ডিং করবে, আমি তখনই ভাবলাম যে আবার এইসব কথাগুলো আলোচনা করবো, মানে এইগুলো আমি আবার বলবো। আমার তখন আতঙ্ক লেগে যাচ্ছে, মানে এই কথাগুলো কানে আসতে ভাবতেই আমি জাস্ট ভয় পাই, ভাবতেই চাই না, কিন্তু ঘটে। এখনো ঘরের মধ্যে মনে হয় যে কিছু একটা ফিল করি, কিছু একটা আছে। ঘরটা এখন ভারী ভারী লাগে। সবকিছু দিক থেকে না 25 আমি পুরো শেষ হয়ে গেছি, পার্সোনাল লাইফের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, ফ্যামিলির দিক থেকে, হেলথের দিক থেকে, ফ্রেন্ড সার্কেলের দিক থেকে, সবকিছু দিক থেকে। পার্সোনাল লাইফের তো কোনো কথাই বলবো না, ওটা মানে খুবই বাজে পরিস্থিতি হয়েছে আমার সাথে, আরো বাজে হয়েছে। এখন স্টেবল রয়েছো, এখন এই জায়গাটাকে মেনটেন করো, ঠিক আছে? হ্যাঁ, আশা করছি 26-এ বেটার করতে পারবে অনেকটা লাইফে। একদম তোমার মতো ভরসা আছেই আমার। চলো, কথা হচ্ছে, দেখা হচ্ছে তোমার বাড়িতে। তুমি বলো, আজকে রাত 4টে বেজে গেছে, পুরো কথাটা আমরা রেকর্ড করেছি একটা পার্ট। যদি ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমরা যখন করছি, কি ঘটেছে বা না ঘটেছে, আমি সবাইকে আপডেট করব। ঠিক আছে। কেমন লাগলো আজকের এই ঘটনা? অনুরাধার আরও ঘটনা আপনারা কি জানতে চান? সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। অ্যান্ড আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অথবা তন্ত্র রিলেটেড কোনো হেল্প লাগে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও।